আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরানের সবচেয়ে ভয়ঙ্কর জেনারেল সরাসরি হুঁশিয়ারি দিলেন ট্রাম্পকে। এরপর আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্য কেন সবসময় যুদ্ধের হাঁড়িতে ফুটতে থাকে। আরও জানিয়ে দিব 11টি পারমাণবিক বোমা তৈরি করতে প্রস্তুত ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব রেকর্ড সামরিক বাজেট, কতটা শক্তিশালী হচ্ছে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরান যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তগুলো এখন নিচ্ছেন এমন এক জেনারেল যাকে খুঁজছে ইন্টারপোল, যিনি রয়েছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায়ও, আবার যাকে নিয়ে আতঙ্কে রয়েছে পশ্চিমা বিশ্ব। নাম আহমদ ভাহেদি। অনেকের আশঙ্কা ইরানের যুদ্ধ এখন আরও ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে এই মানুষটির হাত ধরেই। আরও কঠোর পথে হাঁটতে পারে ইরান। রাতের অন্ধকারে তেহরানের সামরিক সদর দপ্তরে তখন চলছে একের পর এক জরুরি বৈঠক। বাইরে টানটান উত্তেজনা, আকাশ জুড়ে ড্রোনের শব্দ, দূরে কোথাও সাইরেন। আর সেই সময়ই ইরানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক পদে উঠে আসেন এই কঠোরপন্থী জেনারেল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনও জানিয়েছে এমন তথ্য। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর। এরপরই দায়িত্ব পান আহমদ ভাহেদি। আর সেই মুহূর্ত থেকেই বদলাতে শুরু করে ইরানের যুদ্ধ কৌশল। সমর বিশ্লেষকদের মতে আগের চেয়েও অনেক বেশি কঠোর অবস্থানে গেছে তেহরান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপোষের প্রশ্নে একেবারেই অনড় এই জেনারেল। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার ইরান শাখার সাবেক প্রধান ড্যানি সিট্রিনোভিচ সিএনএনকে বলেন, ভাহিদি অত্যন্ত প্রভাবশালী ও কট্টরপন্থী। তিনি ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি গভীরভাবে অবিচল। ভাহিদিকে পাশ কাটিয়ে আপনি কোনো বিষয়ে একমত হতে পারবেন না। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প বিষয়ক পরিচালক আলী ভাইস বলেন, তিনি প্রভাবশালী, তবে একটি ব্যবস্থার অংশ মাত্র, যেখানে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভাহিদির মতামতের জোরালো প্রভাব রয়েছে। শুধু তাই নয়, ইন্টারপোলও বহু বছর ধরে খুঁজছে ভাহিদিকে। 1994 সালে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে ভয়াবহ এক বোমা হামলায় 85 জন নিহত হন। সেই হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ভাহিদির বিরুদ্ধে, যদিও ইরান বরাবরই অস্বীকার করেছে এই অভিযোগ। আহমদ ভাহিদির অতীতও অনেকটা যুদ্ধের আগুনে পোড়া। 1979 সালের ইসলামী বিপ্লবের পরপরই তিনি যোগ দেন আইআরজিসিতে। পরে কুদস ফোর্সের প্রথম কমান্ডার হন। বছরের পর বছর ধরে ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করেছেন। 2022 সালে মাসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, সেটি কঠোরভাবে দমনের অভিযোগ আসে তার নামে। এরপরই তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিচ্ছেন। তবে সেই হুমকির জবাব এসেছে সরাসরি। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ভাহিদি সতর্ক করে বলেছেন, ইরানের মাটিতে আবার হামলা হলে সেই আগুন আর সীমান্তের মধ্যে আটকে থাকবে না। আর এখানেই সবচেয়ে বড় ভয়টা দেখছেন বিশ্লেষকরা। মানুষ পৃথিবীর নানা বিষয়ে ভুল ধারণা পোষণ করে। যেমন বাঙালি এখনো ভাবে যে লোক সারাক্ষণ ইংরেজি বলে সে হয়তো খুব জ্ঞানী। ঠিক তেমনি পৃথিবীর বহু মানুষ মনে করে মধ্যপ্রাচ্য মানেই 24 ঘন্টা যুদ্ধ, বোমা আর ধোঁয়া। ওখানে শিশুরা জন্মায় হেলমেট পরে, আর আজান শেষ হতেই কোথাও না কোথাও ক্ষেপণাস্ত্র উড়ে যায়। বাস্তবতা এত সরল নয়। সাধারণত মধ্যপ্রাচ্যের 1-2টি দেশে যুদ্ধ চললেও অধিকাংশ দেশই কোনো না কোনোভাবে শান্তিতে থাকে। দুবাইয়ে তখন মানুষ কফি খায়, কাতারে বিশ্বকাপ হয়, সৌদিতে মানুষ শপিং মলে যায়। যুদ্ধের ছবিগুলো এত প্রবলভাবে সংবাদে আসে যে মনে হয় পুরো অঞ্চলটাই আগুনের গোলা। কিন্তু 2026 সালে সেই পুরনো বাক্য আর বলা যাচ্ছে না। এবার সত্যিই মধ্যপ্রাচ্য যুদ্ধে আছে। পুরো অঞ্চল যেন একসাথে আগুনে জ্বলে উঠেছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়, সেটি মধ্যপ্রাচ্যের মানচিত্রকে মুহূর্তেই কাঁপিয়ে দেয়। তবে এই যুদ্ধ কোনো সীমান্তে আটকে থাকেনি, বরং কয়েক ঘন্টার মধ্যেই আগুন এমনভাবে ছড়ায় যেন পাশের বাসার রান্নাঘরে আগুন লাগলে পুরো মহল্লা বালতি হাতে দৌড়ায়। পার্থক্য শুধু এই যে এখানে পানির বালতির বদলে ছিল
ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধ বিমান। যুদ্ধের শুরুটা হয় যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে ইরানে বিমান হামলা চালায়। ইরানও সে জাতের দেশ নয় যে চুপচাপ বসে থাকবে, সঙ্গে সঙ্গে তারা পাল্টা আঘাত হানে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার চাপ, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি ঘিরে বাড়তে থাকা আন্তর্জাতিক সন্দেহ। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। তেহরান জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, কিন্তু একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছে দেশের মর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো চাপের কাছে মাথা নত করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার এক বক্তব্যে বলেন, ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটছে না। তিনি দাবি করেন এই নীতি নতুন নয়, বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু আগেই পারমাণবিক অস্ত্রকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছিলেন। তবে পেজেশকিয়ানের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল তার কড়া রাজনৈতিক বার্তা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা হতে পারে, কূটনীতি হতে পারে, কিন্তু ইরানের সম্মান বিক্রি হবে না। তার ভাষায়, আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত, কিন্তু চাপের মুখে আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের দাবি, তেহরানের কাছে ইতোমধ্যেই 400 কিলোগ্রামের বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে এই ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির পর্যায়ে নিতে আর খুব অল্প প্রযুক্তিগত পদক্ষেপই যথেষ্ট। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই মজুদ থেকে অন্তত 11টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যিই কেবল শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে কৌশলী ভাষায় সময় কিনছে? কারণ অতীত অভিজ্ঞতা বলছে, তেহরানের প্রতিটি কূটনৈতিক বক্তব্যের আড়ালেই থাকে শক্ত রাজনৈতিক হিসাব। বাংলাদেশের সামরিক ইতিহাসে সম্পূর্ণ নতুন অভাবনীয় অধ্যায়ের ড্রাফট তৈরি হয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় 2026-27 অর্থ বছরের জন্য অর্থ মন্ত্রণালয়ের টেবিলে এমন সব বাজেট প্রস্তাবনা রেখেছে যা অতীতে সকল হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য সরাসরি 27,000 কোটি টাকার বেশি অর্থ চাওয়া হয়েছে। অতীতের বাজেটগুলোর দিকে তাকালে দেখা যায়, সশস্ত্র বাহিনীর 3 শাখার বেতন ভাতা, অবকাঠামো উন্নয়ন এবং দৈনন্দিন খরচের সাথেই সরঞ্জাম কেনার হিসাব যুক্ত থাকত। ফলে ভারী সমরাস্ত্র ক্রয়ের জন্য অর্থের পরিমাণ একেবারেই সংকুচিত হয়ে পড়ত। এবারের প্রস্তাবনাটি সম্পূর্ণ আলাদা। এই বিশাল অঙ্কের 27,000 কোটি টাকার প্রতিটি পয়সা ব্যয় হবে শুধুমাত্র আধুনিক যুদ্ধ বিমান, রাডার, মিসাইল, ড্রোন এবং যুদ্ধজাহাজের পেছনে। আনুষঙ্গিক অন্যান্য খরচ যুক্ত করলে এটি হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সামরিক বাজেট। শুরুতেই চোখ রাখা যাক দেশের জলসীমার দিকে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তাবিত বাজেটে 734 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। সংখ্যার দিক থেকে এটি ছোট মনে হলেও এর ভেতরে থাকা পরিকল্পনাগুলো দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করতে নৌবাহিনীর বহরে 4টি নতুন টহল জাহাজ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বড় খবরটি হলো, এই জাহাজগুলো বিদেশ থেকে আমদানি করা হবে না, সম্পূর্ণ দেশীয় শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে এগুলো নির্মাণ করা হবে। এর পেছনের কারণটি সরাসরি জানা দরকার। মিয়ানমার সীমান্তে চলমান চরম অস্থিতিশীলতা এবং আরাকান আর্মির সশস্ত্র আগ্রাসনের কারণে বাংলাদেশের জলসীমায় নিয়মিত উত্তেজনা তৈরি হচ্ছে। সীমান্তবর্তী এলাকা থেকে নিরীহ জেলেদের অপহরণের ঘটনাগুলো প্রমাণ করে সমুদ্র সীমায় টহল ব্যবস্থা আরও অনেক বেশি কঠোর করা বাধ্যতামূলক। এই 4টি নতুন জাহাজ সেই শূন্যতা পূরণ করবে। পাশাপাশি কক্সবাজারের পেকুয়ায় অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির সক্ষমতা বৃদ্ধি করতে একটি কাটার সাকশন ড্রেজার ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবমেরিন চলাচলের জন্য সমুদ্রে তলদেশের গভীরতা সবসময় একটি নির্দিষ্ট মাত্রায় থাকা প্রয়োজন। এই অত্যাধুনিক ড্রেজারের মাধ্যমে নিয়মিত পলি অপসারণ করে সাবমেরিন ঘাঁটি চ্যানেলটিকে সম্পূর্ণ বাধামুক্ত রাখা হবে। সমুদ্রের গভীরে থাকা যুদ্ধজাহাজগুলোর সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল বা ভিএসএটি প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। এই স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে মাঝ সমুদ্রে অবস্থানরত যে কোনো জাহাজ হেডকোয়ার্টারের সাথে রিয়েল টাইম ডাটা আদান প্রদান করতে পারবে। নৌবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থায় নিয়ে আসা হচ্ছে একটি যুগান্তকারী পরিবর্তন। প্রথমবারের মতো নৌবাহিনীর জন্য ট্রেনিং সিমুলেটর সংগ্রহ করা হচ্ছে। পূর্বে একজন নৌ সদস্যকে রিয়েল লাইফ ফায়ারিং শেখার জন্য গভীর সমুদ্রে গিয়ে সত্যিকারের মিসাইল বা গোলাবারুদ ব্যবহার করতে হতো। এটি যেমন ব্যয়বহুল তেমনই চরম ঝুঁকিপূর্ণ। এই সিমুলেটর প্রযুক্তির মাধ্যমে এখন ঘাঁটির 4 দেয়ালের ভেতরে বসেই সম্পূর্ণ বাস্তব যুদ্ধের নিখুঁত অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। এতে কোটি টাকার গোলাবারুদ সাশ্রয় হবে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি শূন্যের কোঠায় নেমে আসবে। এর বাইরেও ঢাকা, চট্টগ্রাম এবং খুলনার নেভাল বেসগুলোতে নতুন ডকইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
যেখানে নিজস্ব ব্যবস্থাপনায় যুদ্ধজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা যাবে। বিশেষ করে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সময় নৌবাহিনীর মহামূল্যবান সম্পদগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখতে এই অবকাঠামোগুলো রক্ষাকবচ হিসেবে কাজ করবে।